2011 সালে আমরা থর মুভিটাকে দেখতে পেয়েছিলাম। এর আগে এমসিইউ মুভি ছিল আয়রন ম্যান 2, যেটাকে আমরা আমাদের চ্যানেলে কভার করে রেখেছি। সাথে আমরা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুভি আসার আগে পর্যন্ত সব এমসিইউ মুভিসগুলোকে এক্সপ্লেন করার চ্যালেঞ্জ নিয়েছি। সো আপনারা চাইলে চ্যানেল থেকে এমসিইউ প্লেলিস্টটা চেক করে নিতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে মুভি এক্সপ্লেনেশন ভিডিও। আয়রন ম্যান 2 এর শেষে আমরা দেখি যে মেক্সিকোর এক নির্জন প্রান্তরে আকাশ থেকে পড়ে এক অদ্ভুত হাতুড়ি। সেটাই হলো থরের মহাশক্তিশালী হাতিয়ার মিওনির। এই গল্পে আমরা জানতে পারবো কিভাবে এই হাতুড়ি পৃথিবীতে এসে পড়লো এবং থরই বা কেমনে এই পৃথিবীতে আসলো। গল্পের শুরুতে দেখা যায় এক বিজ্ঞানী জেন ফস্টার তার গবেষণা দলের সঙ্গে আছেন। হঠাৎ আকাশে এক অদ্ভুত ঝড়, বজ্রপাত আর আলো ঝলকানি দেখা যায়। সেখানে আমরা একজন রহস্যময় মানুষকে দেখতে পাই, যার নাম হচ্ছে থর। এখান থেকে গল্প চলে যায় 21 শতাব্দী থেকে সরাসরি 10ম শতাব্দীতে, যেখানে আমাদের সামনে হাজির হয় ভয়ঙ্কর ফ্রস্ট জায়েন্টরা, যারা পৃথিবীকে দখল করতে চায়। এরা এসেছে ইউটারনাম নামক এক গ্রহ থেকে। আসলে এই পুরো গল্প জুড়ে দেখানো হবে 9টি আলাদা দুনিয়া, যেখানে আমরা সৌরজগতের 9টি গ্রহের কথা জানি। তেমনি এই বিশ্বে আছে 9টি ভিন্ন জগৎ। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো অ্যাসগার্ড, যেখানে মানুষ প্রায় 1000 বছর ধরে বেঁচে থাকে আর পৃথিবীর মানুষ তাদের দেবতা মনে করে। অ্যাসগার্ডের রাজা ওডিন আর ইউটারনামের রাজা লফি, তাদের মধ্যে এক মহাযুদ্ধ হয়। সেই যুদ্ধে ফ্রস্ট জায়েন্টদের ভয়ঙ্কর পরাজয় ঘটে। লফি প্রতিশ্রুতি দেয় যে এরপর থেকে তারা আর কখনো কোনো দুনিয়ায় আক্রমণ করবে না। সেই যুদ্ধে ফ্রস্ট জায়েন্টদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ক্যাসকেড অফ অ্যানশিয়েন্ট উইন্টার্স ওডিন দখল করে নেয়। ওডিনের 2 ছেলে, বড় ছেলে থর, যে একজন মহাশক্তিশালী যোদ্ধা এবং তার হাতে আছে দেবীয় হাতুড়ি মিওনির। ছোট ছেলে হচ্ছে লোকি, যে থরের মতো শক্তিশালী নয় কিন্তু বুদ্ধি আর চালাকিতে ভরপুর। যখন থরকে রাজা বানানোর প্রস্তুতি চলছে, তখনই কিছু ফ্রস্ট জায়েন্ট চুপিসারে অ্যাসগার্ডে ঢুকে যায় এবং তাদের পুরনো অস্ত্র চুরি করার চেষ্টা করে। এতে থর ভীষণ রেগে যায়। সে ইউটারনামে গিয়ে তাদের শিক্ষা দিতে চায়, কিন্তু ওডিন তাকে নিষেধ করে। তবে লোকির উস্কানিতে থর নিজের কয়েকজন সঙ্গীকে নিয়ে ইউটারনামে চলে যায়। সেখানে থর, লোকি আর তার সঙ্গীরা ফ্রস্ট জায়েন্টের সঙ্গে প্রবল লড়াই করে। শেষমেশ ওডিন এসে তাদের বাঁচিয়ে আনে। এই বেপেওয়ারা কাজের জন্য ওডিন ভীষণ রেগে যান এবং থরের কারণে অ্যাসগার্ড এবং ইউটারনামের শান্তিচুক্তি ভেঙে যায়। তাই শাস্তি স্বরূপ ওডিন থরের শক্তি কেড়ে নিয়ে তাকে তার হাতুড়ি শহর পৃথিবীতে নির্বাসিত করে দেন। থরের মিওনির নিউ মেক্সিকোর মরুভূমিতে এসে পড়ে আর থর নিজে 50 মাইল দূরে শহরে গিয়ে পড়ে। পরের সকালে থর চোখ খুলে দেখে সে হাসপাতালে। তার কাছে নেই কোনো মিওনি, নেই কোনো শক্তি। জোর করে সে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এদিকে মরুভূমিতে পড়ে থাকা হাতুড়ি তুলতে বহু মানুষ চেষ্টা করলেও 1 ইঞ্চিও সরাতে পারে না কেউ। তখনই আসে শিল, যারা পুরো এলাকা দখল করে ফেলে। অন্যদিকে থর বুঝতে পারে তার হাতুড়ি কাছেই আছে। সে সেটি ফেরত আনতে চায়, কিন্তু ওডিন বলেছিল শুধুমাত্র যোগ্য মানুষই মিওনি তুলতে পারবে। আর থর নিজে বেপেওয়ার স্বভাব আর অহংকারের কারণে সে যোগ্যতা হারিয়েছে। তাই সে যতই চেষ্টা করুক হাতুড়ি আর নড়ে না। এদিকে অ্যাসগার্ডের লোকে আবিষ্কার করেছে সে আসলে ওডিনের নিজের ছেলে নয়। বহু শতাব্দী আগে ইউটারনামের যুদ্ধে ওডিন ফ্রস্ট জায়েন্টদের রাজা লফির এক ছোট্ট সন্তানকে খুঁজে পেয়েছিল এবং তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছিল। সেই সন্তানই হচ্ছে লোকি। আসলে লোকি এক ফ্রস্ট জায়েন্ট। এই সত্যিটা শুনে লোকি ভীষণ ভেঙে পড়ে। ওডিন তাকে বোঝাতে চেয়েছিল যে তার উদ্দেশ্য ছিল অ্যাসগার্ড আর ইউটারনামের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করা, কিন্তু মানসিক চাপে ওডিন গভীর ঘুমে অর্থাৎ ওডিন স্লিপে চলে যান। ওডিনের অনুপস্থিতিতে লোকি থরকে মিথ্যা কথা বলে বোঝায় যে ওডিন আর তার মা কেউ চায় না থর অ্যাসগার্ডে ফিরে আসুক। এখান থেকে গল্পের মোড় ঘুরে যায় একদম নতুন দিকে। ডক্টর এরিক সেলভিক জেন ফস্টারের সঙ্গে কাজ করে। আসলে এরিক তার প্রফেসর। শিল যখন থরকে গ্রেপ্তার করে, তখন এরিক তাদেরকে থরের নকল আইডি দেখিয়ে বোঝায় যে সে একজন বিজ্ঞানী। যদিও শিল বুঝে ফেলে যে আইডিগুলো ভুয়া, তবুও এরিকের কথা শুনে তারা থরকে ছেড়ে দেয়। ধীরে ধীরে জেন আর থরের মধ্যে বন্ধুত্ব গভীর হতে থাকে আর সে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। থর জেনকে নিজের আসল পরিচয় জানিয়ে দেয়। সে অ্যাসগার্ডের ভবিষ্যৎ রাজা হওয়ার যোগ্য ছিল। এদিকে অ্যাসগার্ডের লোকে হাতে পেয়ে যায় ভয়ঙ্কর এক অস্ত্র, ক্যাসকেড অফ অ্যানশিয়েন্ট উইন্টার্স। সে সরাসরি যায় হাইমডেলের কাছে, যার হাতে আছে সে জাদুকরী তরবারি, যার সাহায্যে সে যে কোনো দুনিয়ায় চলে যেতে পারে। কিন্তু হাইমডেল ওডিনের প্রতি বিশ্বস্ত, তাই লোকের ইচ্ছার বিরুদ্ধে কাউকে পাঠাতে রাজি হয় না সে। লোকে গোপনে ইউটারনামের রাজা লফির সঙ্গে চুক্তি করে লফি অ্যাসগার্ডে এসে ওডিনকে হত্যা করবে আর তার বিনিময়ে লোকে তাকে দিবে পৃথিবী, যেটি লফির বহুদিনের স্বপ্ন। কিন্তু থরের বিশ্বস্ত বন্ধুরা লোকের ষড়যন্ত্র টের পেয়ে যায় এবং হাইমডেলের সাহায্যে পৃথিবীতে নেমে থরকে সব জানিয়ে দেয়। এই খবর শুনে থর ক্ষিপ্ত হয়ে ওঠে। লোকি তখন এক ভয়ঙ্কর ধ্বংসযন্ত্র ডেস্ট্রয়ারকে পাঠায় পৃথিবীতে, যাতে থর এবং তার সঙ্গীদের হত্যা করা যায়। ডেস্ট্রয়ার নিউ মেক্সিকোতে নেমে আসে। থর ও তার সঙ্গীদের উপর প্রবল আক্রমণ শুরু করে। তার সঙ্গীরা একে একে পরাজিত হতে থাকে, কিন্তু তাদের প্রাণ বাঁচাতে থর নিজেকে বলি দেয়। সে ডেস্ট্রয়ারকে বলে, আমার বন্ধুদের ছেড়ে দাও, আমাকে হত্যা করো। ডেস্ট্রয়ার ভয়ঙ্কর আঘাত হানে থর মাটিতে পড়ে যায়, গুরুতর জখম হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে থরের ভেতরে আবার জেগে ওঠে তার প্রকৃত শক্তি, কারণ এবার সে নিঃস্বার্থভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছিল।
মিওনের আকাশভেদ করে উড়ে আসে, থরের হাতে ফিরে আসে তার দেবীয় ক্ষমতা। থর মিওনের হাতে নিয়ে ডেস্ট্রয়ারকে মোকাবিলা করে এবং তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। অন্যদিকে অ্যাসগার্ডে লোকি লফিকে নিয়ে আসে ওডিনকে হত্যা করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে লোকি নিজে লফিকে হত্যা করে, কারণ সে চেয়েছিল প্রমাণ করতে যে সে ওডিনের সত্যিকারের যোগ্য সন্তান এবং অ্যাসগার্ডের রাজা। এদিকে হাইমডাল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আবার বাইফ্রস্ট ব্রিজ খুলে দেয় যাতে থর অ্যাসগার্ডে ফিরে যেতে পারে। থর লোকির সামনে দাঁড়ায় আর শুরু হয় দুই ভাইয়ের ভয়ঙ্কর যুদ্ধ। লোকির শেষ পরিকল্পনা ছিল বাইফ্রস্ট ব্যবহার করে ইউটেনহামকে ধ্বংস করা, কিন্তু থর জানতো এটা সঠিক নয়, তাই সে নিজের হাতুড়ি দিয়ে ব্রিজ ভেঙে দেয়। ব্রিজ ভাঙতে থর আর লোকি দুজনের নিচে পড়ে যায়। সে সময় ওডিন ঘুম থেকে জেগে ওঠেন। তিনি থরকে ধরে ফেলেন এবং লোকি ঝুলে থাকে, কিন্তু যখন ওডিন তাকে ধরে ফেলতে চান, লোকি হতাশ হয়ে নিজেকে ছেড়ে দেয় এবং অন্ধকারে মিলিয়ে যায়। অ্যাসগার্ডে সব আবার শান্ত হয়ে আসে। ওডিন চেয়েছিল থরকে রাজা বানাতে, কিন্তু থর বিনয়ের সঙ্গে বলে, এখনো সময় আসেনি বাবা, আমি এখনো যোগ্য নই। এভাবে থরের গল্প শেষ হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ডক্টর এরিক সেলভিককে দেখে পাঠিয়েছিল শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি। তিনি তাকে এক রহস্যময় কিউব দেখান যার নাম টেসালেক। নিক ফিউরি বলেন, আমরা জানি না এটা কি, তবে মনে হচ্ছে এই শক্তি অপরিসীম। কিন্তু এরিকের চোখ দিয়ে আমরা বুঝতে পারি যে সে আসলে লোকের নিয়ন্ত্রণে আছে। লোকি এখনো জীবিত আর টেসালেকের শক্তি অর্জনের জন্য নতুন ষড়যন্ত্র করছে। এই সিনেমা মুক্তি পেয়েছিল 2011 সালে। আইএমডিতে এর রেটিং হচ্ছে 7/10। $150 মিলিয়ন বাজেটে তৈরি এই সিনেমা বক্স অফিসে আয় করেছিল প্রায় $449.3 মিলিয়ন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে।